শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে, 14 দলকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন করতে যাচ্ছে বর্তমান সরকার, সেই নির্বাচন দেশের জন্য মোটেও ভালো বয়ে আনবে না। আমেরিকার বলে যে কোনো সময় উইকেট উপড়ে যেতে পারে ডক্টর ইউনূসের জামানা খুব শীঘ্রই অন্ত হবে। কেউ হটাবে না, যে বসিয়েছে সেই কান ধরে সরিয়ে দেবে, তারপর দেশেই রেখে দেবে, তাকে সেফ এক্সিটও দেবে না, কারণ ভারতকে সেক্ষেত্রে চটাবে না, কারণ ভারত বলেছে সেফ এক্সিট আমরা ইউনূসকে দেব না। সেক্ষেত্রে ভারতকে চটিয়ে ইউনূসের মতো একটা মানুষকে তারা সেফ এক্সিট দেবে না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা হয়তো সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ খলিল তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন। সেখানে তিনি ট্রাম্প প্রশাসনের সাথে বৈঠক করেছেন এবং সেখানে যে জানা গিয়েছে, মানে কাল রাতেই তিনি বৈঠক করেছেন এবং সেখান থেকে জানা গিয়েছে যে ট্রাম্প প্রশাসন সরাসরি জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন তারা বৈধতা বলে গণ্য করবে না। এক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যবস্থা নেবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশে এরকম একটা নির্বাচন হবে, আমেরিকার মতো রাষ্ট্র তারাই তো এই সরকারকে বসাইছে। তারা কি এরকম নির্বাচন চাইতেছে যে মাত্র কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা নির্বাচন করুক, বা আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলকে বাইরে রেখে একটা নির্বাচন করুক? না, এরকম ভাবার কোনো কারণ নাই। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে, 14 দলকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন করতে যাচ্ছে বর্তমান সরকার, সেই নির্বাচন দেশের জন্য মোটেও ভালো বয়ে আনবে না। এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু খুব ভালো করে গেছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকাকালীনই বলে গেছেন যে সাদা চামড়ার লোক নাকি তাকে বলছিলেন যে আপনি ক্ষমতায় থাকেন, কোনো সমস্যা নাই, শুধু আপনার ভূমি একটু ব্যবহার করতে দেন, সারা জীবন ক্ষমতায় থাকেন। এই কথাটা তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন মিডিয়াতে বলে গেছেন, যেটাই এখন আশীর্বাদ হয়ে ফিরে আসছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, আওয়ামী লীগের জন্য, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। এখন এই গুঞ্জনটা তো আছে। আর ট্রাম্প প্রশাসন তিনি তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই বলে দিয়েছেন, বিশ্ব মিডিয়া, বিশ্ববাজারে তিনি বলে দিয়েছেন যে আমেরিকার সাবেক সরকার অর্থাৎ জো বাইডেন সরকার বাংলাদেশের রিজম চেঞ্জ, সরকার পরিবর্তনের জন্য 29 মিলিয়ন মার্কিন ডলার, যদিও অনেক বেশি, কিন্তু তিনি রাষ্ট্রীয়ভাবে, এটা কিন্তু ট্রাম্প নিজে বলছেন যে 29 মিলিয়ন মার্কিন ডলার তারা ব্যয় করছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখেন, গত ডিসেম্বরে 14 জন হিন্দুকে সাম্প্রদায়িক হিংসার বলি হইতে হয়েছে এবং 30টির বেশি পরিবারে হামলা হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ধর্ষণের ঘটনা ঘটছে, মোট 30টি। এই বিষয়গুলো কি ট্রাম্প প্রশাসন জানেন না? জানেন। আপনি দেখেন আশ্চর্যজনক ঘটনা, আমি দা ওয়ালের নিউজটি আপনাদেরকে পড়ে শোনাবো। আমি কি আমার কথা বলতেছি, আমি কি মনে যা চাই সেটাই বলতেছি? না, এটার অবশ্যই রেফারেন্স আছে, এটার অবশ্যই প্রমাণ আছে। নিউজ পত্রিকা নিউজ হয়েছে। বাংলাদেশের নিউজগুলো তো নিউজ করে না, তারা তো নিজেদের মতো করে। বাংলাদেশের নিউজগুলো, নিউজ পত্রিকায় তো আসছে বৃহস্পতিবারে, বুধবারে তিনি গেছেন, মানে খলিল সাহেব যুক্তরাষ্ট্রে পৌঁছার পরে তারপরও মিডিয়াতে আসে নাই। যখন আমরা কথা বলা শুরু করছি যে গোপনে কেন, দেখেন গোপনে চলে গেছে, খলিল সাহেব গোপনে চলে গেছে যুক্তরাষ্ট্রে। কেন গোপনে যাবেন? তিনি নিরাপত্তা উপদেষ্টা, তিনি কোথাও গেলে সেই বিষয়ে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিভাগের মাধ্যমে জানিয়ে দিবে, সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিবে। অথচ আমাদের জানতে হয় কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের হাই কমিশনার থেকে আমাদের জানতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে আমাদের জানতে হয় যে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনি 5 দিনের সফরে গেছেন। আর বাংলাদেশ থেকে আমরা জানতে পারি না, খুব গোপনে কাজ। কেন? সেখানে কি তিনি কোনো গোপন কাজ করতে গেছেন নাকি লজ্জার বিষয়? খুবই, কিন্তু যেখানে গোপনীয়তা দেখবেন রাষ্ট্রীয় যে কোনো কাজে, যেখানে গোপনীয়তা সেখানেই রহস্য, সেখানেই নানান প্রশ্ন, সেখানেই বিভিন্ন দিক। এই যে দেখেন, এখন যদি এরকম একটা নির্বাচন হয়, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার আরও অবনতি হবে। ট্রাম্প প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা প্রকাশ্যে বলছে, যেটা
আরও অবনতি হবে। আর বিশেষ করে ওই যে একটা কি বলে ঘুষ নাম আছে যে আমেরিকায় বাংলাদেশের রেজিম চেঞ্জের কাজ করছে, প্রেসিডেন্ট ট্রাম্প সেটা নিজেই স্বীকার করছেন। এখন যদি বাংলাদেশের অবনতি আরও হয়, এই পরিস্থিতি আরও অবনতির দিকে যায়, তখন দায়ভারটা কিন্তু গিয়া ওই ট্রাম্পের উপরই পড়বে, আমেরিকার উপরই পড়বে। কিন্তু আমেরিকা তো সেই দায়ভার নেবে না। তারা এখন বলতেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে নিউজটা পড়ে শোনাই। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটনে উড়ে গিয়েছেন। গোপনে বুধবারে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়। বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয় বৃহস্পতিবার। বাংলাদেশের মিডিয়া কি নাকে তেল দিয়ে ঘুমায়? তারা এই বিষয়গুলো জানে কিন্তু প্রকাশ করতে পারে না। একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। এখানে কিন্তু দেখেন, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাকে তলব করছে যে আপনি তাড়াতাড়ি চলে আসেন। সেইখানে নিরাপত্তা উপদেষ্টা গেছেন, এটা গোপন রাখা হয়েছে। হ্যাঁ, আমরা এটা ভেবে নিতাম যদি নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর ইউনূস নিজে থেকেই যান একটু এই বিষয়ে কথা বলে আসেন, তাহলে হ্যাঁ একটু গোপনে কথা বলুন। কিন্তু তলব করা হয়েছে, তারপরে গোপন রাখছে। অবশ্যই গোপন কিছু আছে। দেখেন, ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে বৈঠক করবেন। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরো উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্সের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠকের কথা রয়েছে। এখানে কার কার সাথে বৈঠক হবে, কোথায় বৈঠক হবে, কি বিষয়ে বৈঠক হবে, সকল কিছু বিস্তারিত কিন্তু এখানে বলা আছে। তারপরে এই জায়গাটা মেন, আমি যে প্রথমে বললাম, একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। অলরেডি বোধহয় জানিয়ে দিচ্ছে, কারণ আজকে শুক্রবার, নিউজটা গত বৃহস্পতিবারের, তাহলে অলরেডি জানিয়ে দিচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন অলরেডি তাদের অভিমত, অর্থাৎ মার্কিন ট্রাম্প প্রশাসনের অভিমত জানিয়ে দিচ্ছে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানান মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচার শুরু হবে কয়েকদিনের মধ্যেই। এমন আশঙ্কার কথা কয়েকদিনের মধ্যেই জানা যাচ্ছে, বাংলাদেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাতেও মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছেন, গত ডিসেম্বরে আমাদের সে দেশে 10 জন হিন্দু সম্প্রদায় হিংসার বলি হয়েছেন। 50টির বেশি পরিবারের উপর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটে। খলিলুর রহমানের আমেরিকা সফর নিয়ে কৌতূহলের আরও একটি বড় কারণ হলো তার ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফ থেকে গোপন রাখার চেষ্টা। সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়ে থাকে, কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি। তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়া আসে। তাও কিভাবে আসে? যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে আসে। এই যে নিউজটা আপনাদেরকে পড়ে শোনা, আপনারা কি বুঝলেন? যে অলরেডি আমরা জানি জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে, অংশগ্রহণমূলক। ভারতের অবস্থান আমরা স্পষ্ট জানি, যদিও চীন বলছে যে অভ্যন্তরীণ বিষয়। এটা আমরা জানি যে ভারত যেখানে বলবে যে হ্যাঁ, চীনের সেখানে না বলবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু চীনও মনে মনে গোপনে সেটাই চায় যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। রাশিয়াও সেটাই চায়। এখন যুক্তরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে সাফ জানিয়ে দিল যে আপনারা ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন করেন। আর যদি তা না করেন, তাহলে পরবর্তীতে যে কোনো বিষয় বা বাংলাদেশের পরিস্থিতি যদি অন্যদিকেও ধাপিত হয়, বাংলাদেশের পরিস্থিতি যদি আরও নিম্নগামী হয়, সেই জন্য কিন্তু এই ইউনূস সরকারকে দায়ভার গ্রহণ করতে হবে। সেখানে কিন্তু আর এই ট্রাম্প বা আমেরিকাকে দোষ দিলে চলবে না। বাংলাদেশে অন্তর্বর্তী নির্বাচন, সংখ্যালঘু নির্যাতন, তারপর সহিংসতা যেগুলো চলছে ইউনূসের আমলে, তাতে আমেরিকা প্রচণ্ড খাপ্পা। কারণ আমেরিকা পৃথিবী জুড়ে এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে, আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে। এখন রেজিম চেঞ্জ করে যাকে বসিয়েছে, তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন, তাহলে আমেরিকার মুখ পুড়ছে। সেটা আমি আগেও আপনাদের বলেছি, সেটাও খলিলুর রহমানকে এই আপনার হুকার তিনি কিন্তু
পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি হয়নি, এজন্য আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখ পেয়েছি। তাকে 36 পাতার একটি অভিযোগপত্র দেওয়া হয়। বিশেষ করে ভারতের সঙ্গে যে বৈরতা সৃষ্টি ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে এবং তিনি নিজেও যেটা করেছেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তার পরিপন্থী। এবং চীনের সঙ্গে যে ভারতের যে ঘনিষ্ঠতা বাড়ছে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাণ্ডের ফলে একটা ভুল জিনিস হয়েছে, তাতে আমেরিকা মেরামতির চেষ্টা করছে। সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন ডক্টর ইউনূস এবং তার শাসিত সরকারের অন্যান্য প্রতিনিধিরা। ফলে ডক্টর ইউনূসের ওপরেতে তারা বেজায় খাপ্পা হয়ে রয়েছে। আজকে আপনাদের মধ্যরাতে বা আমাদের মধ্যরাতে 8 ঘন্টা তো তফাৎ আপনাদের আমাদের, আজকে মধ্যরাতে জেমসন গ্রিন, আজকে মধ্যরাতে পল কাপুর আর সার্জিও গোর, এই দুজনের সঙ্গে মিটিং আছে খলিলুরে। এই খলিলুর রহমানের এই মিটিং এর আগে জেমসন গ্রিন যে 36 পাতার যে অভিযোগপত্র তাকে পৌঁছে দিয়েছেন, সেটা তাকে ভালো করে স্টাডি করতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই 36 পাতার অভিযোগে যতগুলো অভিযোগ আপনার রয়েছে তার সপক্ষে আপনি উত্তরটা দেবেন। ঢাকার উত্তর কি? খলিলুর বলেন, আমি তো প্রধান উপদেষ্টা নই, আমি কি করে সব উত্তর দেব? তখন ওরা বলেন যে আপনি প্রধান উপদেষ্টা নন, কিন্তু আপনি তো মানে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে করা হয়, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন। খলিলুর সেখানে চুপ করে থাকেন। খলিলুর তো বলতে পারেন না যে আমাকে পাত্তাই দেন না, আমাকে ইডিয়েট ফিডিয়েট বলে গালাগাল করেন, সেটা তো আর বলতে পারেন না। ফলে খলিলুর এখানে চুপ করে থাকেন, খলিলুর কোনো কথা বলেন না। তাই খলিলুর এখন একটু ভেতরে ভেতরে অস্বস্তিতে রয়েছেন যে এই পল কাপুর এবং সার্জিও গোর তাদের সঙ্গে যখন বৈঠক হবে, সেই বৈঠকে তিনি কোন কোন প্রশ্ন মানের মুখোমুখি হবেন। তবে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ইউনূসের কর্মকাণ্ডে তারা খুব একটা সন্তুষ্ট নয় এবং তারা বিকল্প কিছু ভাবছেন। এই যে বিকল্প ভাবা, সেটা হয়তো আগামী কাল পরশুর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে বিকল্প কি ভাবা। এখন আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, আমার এটা কোনো খবর নয়, আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, এখানে ইউনূসের থেকে বেশি পাত্তা পাচ্ছেন খলিলুর রহমান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং ভারতের ঘনিষ্ঠ। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এমন একজনকে চাইবে যে এই পরিস্থিতিতে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সঙ্গেই একটা সমান সখ্যতা বজায় রেখে চলেছে, সেই রকম কোনো ব্যক্তিকে। তাহলে সেই রকম ব্যক্তি যদি বাছা হয়, তাহলে এই মুহূর্তে খলিলুরের মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফলে আমার তালিকায় খলিলুর হয়তো এগিয়ে থাকতে পারেন। এটা আমার নিজস্ব মানে বুদ্ধি বিবেচনায় বলে। যখন তারা ইউনূসকে হটাতেই চাইছেন, তাহলে কাউকে তো কাউকে বসাতে হবে, কারণ ইউনূস থাকলে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, দেশে এই অরাজকতা চলবে এবং একটা কড়া হাতে এটাকে দমন করার জন্য সেই রকম ব্যক্তির দরকার যে দুটো দেশের পক্ষেই মানে তার রয়েছে, বন্ধুত্ব রয়েছে এবং সম্পর্ক ভালো এবং দেশকে তিনি ভালোভাবে চেনেন। কারণ দেশের সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আজকে ভালো আছে, কালকে খারাপ হয়ে যেতে পারে, আবার আজকে খারাপ আছে, কালকে ভালো হয়ে যেতে পারে, কারণ সবই নির্ভর করে সময়ের উপর। যেমন এই যে আমেরিকার সঙ্গে ভারতের যে এখন ট্যারিফ নিয়ে যে টানাটানি চলছে এবং মাঝে মাঝেই ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, আমাদের নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে আছেন। কারণ নরেন্দ্র মোদী জানেন যে কূটনীতিতে কোনো সম্পর্কই মানে মন্দ ভালো কোনোটাই চিরস্থায়ী নয়, সবটাই কিন্তু সময়ের উপর নির্ভর করে। আর ইন্দো প্যাসিফিক জোনের নিরাপত্তা এবং চীনকে দূরে রাখা, চাপে রাখা এবং ব্রিক্স গঠনের ব্যাপারে ভারত হচ্ছে এখন ট্রাম্প কার্ড। ভারতকে যদি চটানো হয়, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরো একেবারে একা হয়ে পড়বে, আর তার কোনো রকম মানে এইখানে প্রভুত্ব ঘটানোর কোনো রকম মানে এই থাকবে না, রাস্তাই থাকবে না। ফলে এই চীনের প্রতি প্রভাব কমানো, এই যে আপনাদের প্লেন কেনার কথা হচ্ছে, কিনবে কি কিনবে না সে তো পরের কথা। পাকিস্তান থেকে ওই ঝরঝরে লরঝরে প্লেন যে করে উঠবে, সে কটাই কয়েকদিনের মধ্যে ক্র্যাশ করবে, পাইলটগুলোর ফালতু প্রাণ যাবে। তার চীনে যে বিমান কেনার কথা হচ্ছে, কিনুক বা নাই কিনুক, প্রস্তাব তো গেছে, একটা 30 মিলিয়ন একটা প্রস্তাব নাকচ হয়েছে, কিন্তু এই প্রস্তাবটা তো পাকিস্তানও স্বীকার করেছে এবং বাংলাদেশের আপনার নৌপ্রধানও পাকিস্তানে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা মাল্টি রোল ওই যে আমরা কিনছি, যেটা চীনের তৈরি
পাকিস্তান শুধু যন্ত্রাংশটা জোরে, পাকিস্তান নিজে কিছু করে না, এটা ছুঁচো বানায় না পাকিস্তান। তো বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে আছে। বাংলাদেশে তবু কিছু উৎপাদন হয়, কিছু রপ্তানি হয়, পাকিস্তানে কিচ্ছু তৈরি হয় না, কিচ্ছু রপ্তানি হয় না। ফলে পাকিস্তান হচ্ছে একটা ভাঁড়ের দেশ, যেটা হচ্ছে পুরো আর্থিক সহায়তার উপর চলে, মানে ভিক্ষাবৃত্তি করে চলে। তো এখন আগামীকাল এই যে পল কাপুর এবং সার্জিও গোর, তাদের যে সঙ্গে যে খলিলের মিটিং আছে, সেই মিটিংয়ে পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে বসাতে চলেছে। তো ইউনূস যে একেবারে অপাঙ্ক্তেয় হয়ে গেছেন, ইউনূসের কথা কিন্তু কেউ জিজ্ঞেসও করেন না, ইউনূসকে কিছু বলার কথাও ওনারা বলেন না যে এটা গিয়ে আপনি ডক্টর ইউনূসকে বলবেন। একটা মানুষ যদি নিজেকে নামাতে চায়, তাহলে নামাতে নামাতে সে কোথায় নিয়ে যায় নিজেকে নিজে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। এখন যখন অনুধাবন করতে পারছে, তখন কিন্তু আদৌ যদি পেরে থাকেন, অনুধাবন আদৌ যদি পেরে থাকেন, তাহলে পরে তিনি, আমার মনে হয় না খুব একটা বেশি দিন অনুধাবন করলেও তিনি থাকতে পারবেন, আর এই তিনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন। সুতরাং আপনারা অপেক্ষা করুন, ডক্টর ইউনূসের জামানা খুব শীঘ্রই অন্ত হবে। কেউ হটাবে না, যে বসিয়েছে সেই কান ধরে সরিয়ে দেবে, তারপর দেশেই রেখে দেবে, তাকে সেফ এক্সিটও দেবে না, কারণ ভারতকে সেক্ষেত্রে চটাবে না, কারণ ভারত বলেছে সেফ এক্সিট আমরা ইউনূসকে দেব না। সেক্ষেত্রে ভারতকে চটিয়ে ইউনূসের মতো একটা মানুষকে তারা সেফ এক্সিট দেবে না। আমেরিকা যতক্ষণ পর্যন্ত আমেরিকার স্বার্থ আছে, ততক্ষণ আমেরিকা আপনার বন্ধু। স্বার্থ মিটে গেলে আমেরিকা আপনার দিকে ফিরেও তাকাবে না, এটা সারা পৃথিবী জানে। আর ইউনূস কতটা জানে না জানে, যদি না জানে তাহলে এবার বুঝে যাবে, আর জানলে পরে তিনি এখন আফসোস করবেন, এছাড়া তার কিছু আর করার নেই। কারণ এখন ওই আপনার বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারা কিন্তু এখন এই ব্যাপারে কোনো কথা বলতে পারছেন না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।